আজকে মালয়েশিয়ার পেনাংয়ে আমার দ্বিতীয় দিন। গতকাল পেনাং এসে আমি ঘুরে দেখি বিখ্যাত আর্মেনিয়ান স্ট্রিট, জর্জ টাউনের স্ট্রিট আর্ট, চিউ জেটি আর দুটো ম্যানশন। এই সব আছে আমার আগের ভিডিওয়। যদি কোনো কারণে ওই ভিডিওটা আপনারা না দেখে উঠতে পারেন তাহলে একবার দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই মালয়েশিয়ার ভিডিওর প্লেলিস্টের লিংক আমি ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দিয়ে দিলাম। আমি আজকে ঘুরে দেখব পেনাংয়ের আরও কিছু দারুণ জায়গা, আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও সেই সব জায়গা ঘুরিয়ে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গুড মর্নিং। আজকে 25শে জানুয়ারি আর আমি এখন আমার হস্টেল পাইন আর্মেনিয়ান থেকে বেরিয়ে আর্মেনিয়ান স্ট্রিটে চলে এসেছি। এখন সময় হচ্ছে সকাল 10টা আর এখন আমি যাব পেনাং হিল। তার জন্য একটা গ্র্যাব ক্যাব বুক করে নিলাম। আমার পড়ছে 22 রিঙ্গিত। আর এই হচ্ছে সকালবেলায় আর্মেনিয়ান স্ট্রিট। উঠে পড়েছি গ্র্যাব ক্যাবে আর এগিয়ে চলেছি পেনাং হিল যাওয়ার জন্য যে ফুনিকুলার ছাড়ে সেই দিকে। প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ঘড়িতে এখন সময় হচ্ছে 10:30 আর আমি এসে পৌঁছে গেলাম পেনাং হিলের ফুনিকুলার স্টেশনের সামনে। এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আপনারা যদি বাসে আসেন এইখানে নামবেন। আর এই হচ্ছে ফুনিকুলারের স্টেশন। কপাল ভালো এখন ভিড় নেই। আর এই হচ্ছে ট্যাক্সি ড্রপ অফ পয়েন্ট। চলুন ভেতরে গিয়ে টিকিটটা কাটা যাক। এই বাঁদিকে রয়েছে ফুনিকুলার। এই হলো টিকিট কাউন্টার। আমার পড়লো 30 রিঙ্গিত রিটার্ন জার্নির জন্য, ওপরে যাওয়া এবং আসা। এবার এগিয়ে চলেছি ফুনিকুলারের দিকে। অসাধারণ এক্সপিরিয়েন্স হতে চলেছে, অসাধারণ। প্রচণ্ডভাবে এক্সাইটেড। টিকিটের কিউআর কোড স্ক্যান করে ঢুকে পড়েছি। এই টিকিটটা রেখে দিতে হবে বললো, কারণ ফেরার সময় এই টিকিটটাই আবার স্ক্যান করতে হবে। আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি। এই পেনাং হিলে আসতে হলে সকাল সকাল আসার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভিড়টা কম থাকবে, তা নাহলে প্রচণ্ড লাইন থাকতে পারে। আর এই আমরা এগোচ্ছি ফুনিকুলারের দিকে। আর ওই যে সামনে ফুনিকুলার দাঁড়িয়ে। উঠে পড়েছি ফুনিকুলারে আর দারুণ এক্সাইটেড লাগছে, কারণ এই ফুনিকুলারে আমি যখন ইউরোপে থাকতাম তখন প্রচুর চড়েছি, কিন্তু তারপরে আর চড়া হয়নি। আর এখানে আবার একটা স্কোপ পেলাম ফুনিকুলারে চড়া। আর আমি চলে এসেছি একদম পিছনের কম্পার্টমেন্টে। আমাকে ওখান থেকেই বলে দিল ওঠার সময় যে তুমি যদি ভিডিও বানাতে চাও একদম পিছনের কম্পার্টমেন্টে চলে যাও। আর এখান থেকে আপনাদের ভিউটা দেখাবো ফুনিকুলার ছাড়লে। ছেড়ে দিল ফুনিকুলার, দেখুন কি দারুণ লাগছে। বেশ জোরে চলে এই ফুনিকুলার। সামনে শহরটা দেখুন কি দারুণ লাগছে। বড় বড় বাড়ি, পাহাড়, সমুদ্র সব একসাথে দেখা যাচ্ছে। সাংঘাতিক স্টিপ এই ফুনিকুলারের লাইনটা। খুব তাড়াতাড়ি আমরা উঠে চলেছি পেনাং হিলের ওপর। পেনাং হিলের ওপর চলে এসেছি আর ফুনিকুলার থেকে নেমে পড়েছি। আর এখানে একটা বারান্দা মতো করা রয়েছে, যেখান থেকে অসাধারণ দেখা যাচ্ছে নিচের শহর, এবং এই যে ফুনিকুলারটা নেমে গেল তারও দৃশ্যটা এখান থেকে দেখলাম। দুর্দান্ত লাগলো। এই সামনে হচ্ছে শহরটা দেখুন। আর এখানে কিন্তু গরমটা আমার একটু কম মনে হচ্ছে। আর এরা ট্যুরিজম কিন্তু করতে জানে, কোথায় কিভাবে লোককে জায়গা করে দেওয়া, যেখান থেকে ভালো ভালো ছবি নেওয়া যায়, সেগুলো কিন্তু সব ব্যবস্থা এনারা এখানে করে রেখেছেন। যেরকম এই যে বারান্দা মতো জায়গাটা, যেখান থেকে এই ভিউ পাওয়া যাবে, আর একটা ফুনিকুলার যখন নামবে বা উঠবে তখনকার ভিউটাও পাওয়া যাবে। কি সুন্দর ভাবুন। এবার চলুন স্কাইওয়াকে যাই। এটা হচ্ছে স্কাইওয়াক। এখান থেকে নিচের শহরটার কি অসাধারণ লাগছে দেখুন। আর ওই দূরে দেখা যাচ্ছে মালাক্কা স্ট্রেট, আর তার উপরে ব্রিজটা যেটা মেনল্যান্ডের সাথে এই দ্বীপকে কানেক্ট করছে। আর এই পাশে দেখুন পাহাড়গুলো, কি অদ্ভুত দৃশ্য। আপনাদের কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। প্লিজ কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। আপনারা কিন্তু এখানে সন্ধ্যের দিকেও আসতে পারেন, তাহলে নিচে যে শহরটা দেখতে পাচ্ছেন তখন সেটা আলোয় ঝলমল করবে, সেই দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। আরেকটা ভিউইং ডেকে চলে এলাম। এইখান থেকে দেখুন শহরটা অসাধারণ লাগছে। এখানে এরকম দূরবীন রাখা রয়েছে, আপনারা চাইলে 1 রিঙ্গিত দিয়ে 2 মিনিটের জন্য শহরের বিভিন্ন প্রান্ত এখান থেকে দেখতে পারেন। এখানে একটা রেস্টুরেন্ট আছে উপরে। ব্রেকফাস্ট কি পাওয়া যায় দেখি। আজকে এখানে তাড়াতাড়ি আসার চক্করে ব্রেকফাস্ট করা হয়নি।
আমি ব্রেকফাস্টে নিলাম দুটো পরোটা, এর সাথে দিয়েছে ডাল, চিকেন কারি আর পেঁয়াজ। ট্যাক্স নিয়ে এটা পড়লো 18.55 রিঙ্গিত। এখান থেকে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে ব্রেকফাস্টটা ভালোই হলো। এখানে এই পেনাং হিলের ম্যাপটাও দেওয়া রয়েছে। এইখানে এই কিউআর কোডটা স্ক্যান করে আপনি ডাউনলোডও করতে পারবেন ম্যাপটা। এখন আমি এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি দ্য হ্যাবিট্যাট পেনাং হিলে। এখান থেকে 50 মিটার ডিস্টেন্স, আর ওখানে কিন্তু আলাদা করে আমাকে টিকিট কাটতে হবে। চারপাশটা দারুণ, দেখতে দেখতে চলে এলাম দ্য হ্যাবিট্যাট পেনাং হিলে। এইখান দিয়ে বাঁদিকে যেতে হবে। নিচে এক বাঙালি ভদ্রলোকের সাথে দেখা হয়েছিল, মানে আর্মেনিয়ান স্ট্রিটেই। তো উনি এসছেন সিঙ্গাপুর থেকে। তো উনি আমাকে বললেন যে এই হ্যাবিট্যাট কিন্তু মিস করবেন না, দুর্দান্ত জায়গা। আর এখানে ঢুকেই সেটা বুঝতে পারছি, চারিদিকে গাছে ঘেরা। আমি এগিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, আর টেম্পারেচার কিন্তু এখানে আরও কমে গেল, কারণ হচ্ছে এত গাছ। এই হ্যাবিট্যাট খোলা থাকে সকাল 9টা থেকে রাত 9টা অবধি, আর লাস্ট এন্ট্রি দেওয়া হয় বিকেল 6:30-এ। এটা হচ্ছে হ্যাবিট্যাটের টিকিট কাউন্টার। এখানে আমাকে দিতে হলো 60 রিঙ্গিত, অ্যাডাল্টদের জন্য 60 রিঙ্গিত, বাচ্চাদের জন্য 40 রিঙ্গিত। আর 9টা থেকে 7টা অবধি খোলা থাকে, আর লাস্ট টিকিট দেওয়া হয় 5:30টার সময়। টিকিটের সাথে আমাকে এরকম একটা ম্যাপ ধরিয়ে দিল হাতে। এটা দেখে দেখে কিন্তু অনায়াসে ঘুরে দেখা যাবে। আর এই ম্যাপ ধরে আমি এগিয়ে চলেছি এই রাস্তা দিয়ে। ঢুকেই দেখা হয়ে গেল এর সাথে। এখানে একা বসে রোদ পোয়াচ্ছে, আর তারপরেই চোখে পড়লো এই মিউরাল। কি অসাধারণ লাগছে দেখুন জায়গাটা। আর এই জায়গাটা যে কতটা ঠান্ডা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এত সুন্দর, এত গাছে ঘেরা। দেখুন চারিপাশে বড় বড় গাছ, আর শুধু ঝিঝি পোকা। চারিপাশে আর কোনো আওয়াজ নেই, কিন্তু মাঝে মাঝে কিছু পাখি ডেকে উঠছে। অবশ্যই ঝিঝি পোকা অনবরত ডেকে চলেছে। আমি যে হাতে ম্যাপটা নিয়ে ঘুরছি সেটা কিন্তু বিভিন্ন জায়গায় এরমভাবে দেওয়া রয়েছে। তো আপনারা এখানে এলে প্রচুর জায়গায় ম্যাপ দেখতে পাবেন, কোনো অসুবিধা হবে না। আর এখন আমরা চলে এসেছি দ্য লাঙ্গুর ওয়ে ক্যানোপি ওয়াকে। এখানে একটা ক্যানোপি বানানো রয়েছে, চলুন যাওয়া যাক। কি অসাধারণ লাগছে, চারিপাশে গাছ আর মাঝখান দিয়ে আমি যাচ্ছি। দারুণ জায়গা, চারিপাশে জঙ্গল। দেখুন এই পাশে জঙ্গল, নিচে খাদ, চারিপাশে গাছ, আর এদিকেও তাই, জঙ্গল আর নিচে খাদ। এই জায়গাটা যে কতটা চুপচাপ না, সেটা আপনারা এখানে এলেই বুঝতে পারবেন। শুধু ঝিঝি পোকার ডাক আর পাখির ডাক, এছাড়া আর কিছু নেই। আর যেসব ট্যুরিস্টরা এখানে আসছেন প্রত্যেকেই আস্তে কথাবার্তা বলছেন, কেউই কোনো চিল্লাচিল্লি করছেন না। খুব সুন্দর একটা ভাইব পাচ্ছি এখানে এসে। আপনাদের একটা মজার জিনিস দেখাই, দেখুন এর একটা বড় গাছ এখানটায় রয়েছে। এখান দিয়ে সিঁড়িটা বানানো হয়েছে, আর এই সিঁড়িটার মাঝখানে গাছটা ছিল, গাছটাকে কিন্তু কেটে ফেলেনি, তার দুপাশ দিয়ে সিঁড়ি বানিয়ে দিয়েছে। এখন এসে পৌঁছলাম কার্টিস ক্রেস্ট ট্রি টপ ওয়াকে। গাছগুলোর ওপর দিয়ে এই পাথওয়েটা বানানো আছে, যেখানে আমি এখন উঠব। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। চলুন ওপরে যাওয়া যাক। এবার উঠে পড়েছি ট্রি টপ ওয়াকের ওপরে। এখান থেকে এবার প্যানোরামিক ভিউ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের দেখাই। এই পাশে দূরে দেখা যাচ্ছে মালাক্কা স্ট্রেট, আর তার উপরে ব্রিজ, যেটা মালয়েশিয়ার মেনল্যান্ডকে এই দ্বীপের সাথে কানেক্ট করছে। দারুণ ভিউ, দারুণ। আর এই পাশটা নিচ থেকে আপনাদের দেখাচ্ছিলাম, ওপর থেকে দেখুন। এই দেখুন এখানে লেখা রয়েছে, যেদিন ওয়েদার ক্লিয়ার থাকবে এখান থেকে লাঙ্কাউই অবধি দেখা যায়। আমার একটু হাইট ফোবিয়া আছে, কিন্তু এতক্ষণ ভয় পাচ্ছিলাম না, কারণ একদম নিচে দেখিনি আমি। তো আশেপাশটা দেখছিলাম, ঠিক ছিল। একটু আগে দেখলাম একটা মেয়ে এখান দিয়ে যাচ্ছে, তো কাঁপছে রীতিমতো, ভয় ভয় যাচ্ছে ধরে ধরে। আমি বললাম কী হয়েছে? বলে নিচে তাকিয়েছি তো ভয় লাগছে প্রচণ্ড, স্কেয়ার্ড অফ হাইটস। আমি বললাম আচ্ছা। তো বললাম যে নিচে তাকিও না, সোজা হাঁটো, কোনো অসুবিধে নেই,
খুব ভালো কনস্ট্রাকশন, কোনো চাপ নেই। আর এই এত ওপরে যাচ্ছি, কোনো রকম দুলুনি নেই, কিচ্ছু নেই, কিন্তু খুব এনজয় করছি। এখানে একটা বড় সুইং মানে দোলনা লাগানো রয়েছে, নাম দেওয়া আছে জায়েন্ট সুইং, আর একটা 2 নম্বর জায়েন্ট সুইং 2, আরেকটা অন্যদিকে আছে। এখন আমি এই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি, একদম চারিদিকটা নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, ভীষণ সুন্দর লাগছে। আর গাছের তলা দিয়ে যখন হাঁটছি তখন বেশ ঠান্ডা লাগছে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, আপনারা যখন মালয়েশিয়া বেড়াতে আসবেন না, পেনাংটাকে কনসিডার করবেন, অবশ্যই এখানে আসবেন। এখানে কিন্তু অনেক লোকেই আসেন না, স্পেশালি ভারতীয়রা। খুব কম আমি ভারতীয় দেখছি যারা পেনাংয়ে ঘুরছেন, বেশিরভাগ লোকেই কুয়ালালামপুর যায়, লঙ্কাউই যায়। অবশ্যই লঙ্কাউই খুব ভালো জায়গা, কিন্তু পেনাংও কিন্তু অসাধারণ জায়গা। প্রচুর বাইরের ট্যুরিস্টরা এখানে কিন্তু আসেন, তো আপনারাও আসবেন, দেখে যাবেন। পেনাং কিন্তু অসাধারণ, একবার আসুন, দেখুন কি ভালো লাগবে। আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করবেন। এই গাছে ঘেরা যে ট্রেলটা আছে না, এখানে হাঁটতে কিন্তু দুর্দান্ত লাগছে। এখন কিন্তু ভালো গরম আছে, কিন্তু বিশ্বাস করুন এখানে কিন্তু এতটুকু গরম লাগছে না। কারণ হচ্ছে চারিপাশে এরকম গাছে ঘেরা। আর এই যে রাস্তাগুলোর ওপর দিয়ে হাঁটছি, এগুলো কিন্তু পুরো গাছে ঘেরা, মানে ওপরটা পুরো ঢেকে রয়েছে। কিছু কিছু জায়গায় রোদ আসছে, বাকিটা পুরোটাই ঢাকা দুপাশের গাছ দিয়ে। দারুণ লাগছে, পুরো অ্যাম্বিয়েন্সটাই আলাদা। দেখুন কি সুন্দর রাস্তা। আপনারা যখন পেনাং হিল আসবেন, অবশ্যই এই হ্যাবিটেটে আসবেন। প্রথমে টিকিটটা একটু এক্সপেন্সিভ মনে হতে পারে, 60 রিঙ্গিত, কিন্তু বিশ্বাস করুন এখানে এলে খুব ভালো লাগবে। প্রকৃতির মাঝে দুর্দান্ত সময় কাটাতে পারবেন, হাতে একটু সময় নিয়ে হ্যাবিটেট ঘুরে যাবেন। এখন দ্য হ্যাবিটেট থেকে বেরিয়ে পড়েছি, আর পেনাং হিলের ওপরেই থিরুমুরুগান টেম্পল আছে, সেইখানে পৌঁছে গেছি। এবার এগিয়ে যাচ্ছি ফুনিকুলা স্টেশনের দিকে। এবার পেনাং হিল থেকে নেমে যাব, আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে ফুনিকুলা স্টেশনের দিকে। এখন লাইনে ওয়েট করছি, ফুনিকুলারে উঠবো। প্রচুর লাইন পড়েছে, যেহেতু অলরেডি আমার রিটার্ন টিকিট কাটা আছে, আমাকে আর টিকিট কাউন্টারে যেতে হবে না। এখানে লেখা আছে পেনাং হিলের ফুনিকুলারের ইতিহাস, আর দেওয়া আছে আগেকার এবং এখনকার ফুনিকুলারের ছবি। এবার উঠে পড়লাম ফুনিকুলারে, আর নিচের দিকে যাত্রা শুরু করে দিলাম। খুব তাড়াতাড়ি চলে এলাম নিচের স্টেশনে। এখন ঘড়িতে বাজে 2:30, আর আমি পেনাং হিল থেকে নেমে এসেছি। আমি এখন এই গ্র্যাবের যে ওয়েটিং এরিয়াটা আছে, এখানে ওয়েট করছি। গ্র্যাব ক্যাব বুক করে নিয়েছি, 15 মিনিটে গাড়ি আসছে। ইচ্ছে ছিল বাসে করে যাওয়ার, কিন্তু বাসে একটু সময়টা বেশি লাগবে, আর তাছাড়া বাস একটু পরে ছাড়বে, তো ওই জন্য বাসে করে যাচ্ছি না, ট্যাক্সি করেই চলে যাব। আর এখান থেকে আমার ভাড়া পড়ছে 13 রিঙ্গিত। কিছুক্ষণের মধ্যেই চলে এলো আমার ক্যাব, আর সেই ক্যাবে করে আমি চলে এলাম পেনাং হিল থেকে জর্জ টাউনে। কালকে রাতে যে জায়গাটায় ডিনার করেছিলাম, এখন সেইখানেই এলাম। এখানে লাঞ্চটা করে নেবো। এই দোকানটা থেকে লাঞ্চ অর্ডার করলাম, চিকেন তন্দুরি বিরিয়ানি, আর কালকে এখান থেকেই ডিনার করেছিলাম। এই কোকাকোলা নিলাম, এখানে পড়লো 3.5 রিঙ্গিত। এই এসে গেছে আমার তন্দুরি চিকেন বিরিয়ানি, যার সাথে দিয়েছে ডাল, এখানে একটা পুদিনার চাটনি,
স্যালাড, লেবু, চিকেন আর বিরিয়ানি। বিরিয়ানিটা দারুণ করেছে। তবে এই বিরিয়ানিটা কিন্তু আমাদের কলকাতার বিরিয়ানি কিংবা হায়দ্রাবাদ, লখনৌর বিরিয়ানি এইসবের সাথে তুলনা করলে চলবে না। এটা আলাদা, দুর্দান্ত। বেশ ভালো ভরপেট লাঞ্চ হলো। এবার বেরিয়ে পড়লাম। এখানে আরও দুটো ম্যানশন আছে, সেগুলোর দিকে এবার হেঁটে এগিয়ে যাচ্ছি। প্রথমটা হচ্ছে 650 মিটার্স অ্যাওয়ে। ম্যাপে সেট করে দিয়েছি আর এগিয়ে যাচ্ছি সেই ম্যাপ যেদিকে বলছে আমাকে সেদিকে। গতকাল এই ম্যানশনটা দেখেছিলাম আমি, সেটা আছে আমার আগের ভিডিওতে। যদি আপনারা না দেখে থাকেন প্লিজ একবার দেখে নেবেন। আমার এই মালয়েশিয়া ট্রিপের প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দিয়ে দিলাম। হাঁটতে হাঁটতে চলে এলাম লিটল ইন্ডিয়া পেনাংয়ে। কুয়ালালামপুরে যেরকম একটা লিটল ইন্ডিয়া আছে ব্রিকফিল্ডস, সেরকম এই পেনাংয়েও আছে লিটল ইন্ডিয়া। চারিদিকে ভারতীয়দের দোকান, জামা কাপড়, খেলনা, সুভেনির, জুয়েলারি, জুতো সবকিছুই এখানে পাওয়া যায়। পৌঁছে গেছি পিনাং পেরানাকান ম্যানশনে। একবার দেখিয়ে দিচ্ছি কি অসাধারণ এই স্থাপত্য। পেনাংয়ে এরকম বেশ কয়েকটা ম্যানশন আছে যা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। পেনাং ট্রিপের ব্যাপারে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগছে তাও জানাতে ভুলবেন না। আচ্ছা, এখানে ঢুকতে কিন্তু টিকিট লাগে আর সেটা হচ্ছে 30 রিঙ্গিত পার হেড। আমার এই মালয়েশিয়া সোলো ট্রিপের ভিডিওগুলো আমি এমনভাবে বানাচ্ছি যাতে যারা নিজেদের মালয়েশিয়া ট্রিপ প্ল্যান করবেন তাদের খুব ভালো আইডিয়া হয় আর ট্রিপটা প্ল্যান করতেও সুবিধে হয়। তাই আপনাদের চেনা কেউ যদি মালয়েশিয়া ট্রিপ প্ল্যান করেন তাদের সাথে আমার এই ভিডিওগুলো প্লিজ শেয়ার করবেন। আমার মালয়েশিয়া ট্রিপের পুরো প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কোথায় চলে এসেছি? হিরে জহরত রয়েছে, এখানে সোনার গয়না দেখুন। এগুলো সব জেমস। পোর্সলেনের এই জিনিসটা দেখুন, বহু পুরনো কিন্তু এখনো কিরকম চকচক করছে দেখুন। এটা একটা বেডরুমে ঢুকলাম। সামনে টেবিল রয়েছে, এই পাশে একটা খাট, ওই পাশে আরেকটা টেবিল, আর এদিকে পুরো ফার্নিচার। একটা ছোট্ট টেলিভিশন, ওপরে ট্রাঙ্ক রয়েছে, ড্রেসিং টেবিল ওই পাশটায়। অসাধারণ। এক একটা রুম এক এক রকমভাবে ডেকোরেট করা। এখানে এই ডাইনেস্টির লোকজনের কিছু পোর্ট্রেট রয়েছে, ছবি রয়েছে। এবার দোতলার বারান্দায় চলে এসেছি আমি, আর এখান থেকে দেখা যাচ্ছে যে প্যাসেজটা দিয়ে আমি ঢুকলাম সেইটা, এই গেটটা দিয়ে আমি ঢুকেছিলাম রাস্তা থেকে। আর এই নিচে হচ্ছে পার্কিং আর তার সামনে এন্ট্রান্স। বারান্দার ঠিক সামনেই এইরকম একটা বসার জায়গা। খাওয়ার জায়গাটা দেখুন কি ল্যাভিশ। আগের ম্যানশনটা দেখে বেরিয়ে পড়লাম। আধ ঘন্টার মতো লাগলো আমার দেখতে। ভীষণ সুন্দর। আপনাদের কীরকম লাগলো প্লিজ জানাবেন। আর এখন আমি যাচ্ছি আরেকটা ম্যানশনে, যেটাকে বলা হয় ব্লু ম্যানশন। সেটা এখান থেকে 1 কিলোমিটার দূর। গুগল ম্যাপস অনুযায়ী সময় দেখাচ্ছে 15 মিনিট লাগবে। তো হেঁটেই চলে যাচ্ছি। তবে প্রচণ্ড গরম। আপনারা রোদটা দেখলেই হয়তো বুঝতে পারছেন সাংঘাতিক গরম। পেনাং হিলে যেরকম আরাম ছিল, ওপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এখানে কিন্তু সাংঘাতিক গরম। আর আরেকটা ব্যাপার হচ্ছে গরমটা অদ্ভুত। রোদের মধ্যে গেলে গরম, কিন্তু যদি কোনো ছাওয়ার মধ্যে দিয়ে হাঁটি সেখানে কিন্তু গরম নেই। এই যেমন এখন এখান দিয়ে হাঁটছি, এখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। আবার যেই ডাইরেক্ট রোদের তলায় যাব তখন কিন্তু গরমটা লাগবে। আর কোনো জায়গা যদি ভালো করে ঘুরতে হয় না, এটা আমার মতামত, সেই জায়গাটাকে পাবলিক ট্রান্সপোর্ট অথবা হেঁটে ঘোরা উচিত। তাহলে যা জায়গাটাকে জানা হবে, শেখা হবে, বোঝা হবে, সেটা কিন্তু গাড়ি ভাড়া করে বা ট্যাক্সিতে ঘুরলে সেটা কখনোই সম্ভব নয়। ওই জন্য আমার প্রেফারেন্স হচ্ছে যেখানে পাবলিক ট্রান্সপোর্ট খুব ভালো, যেরকম মালয়েশিয়ার কুয়ালালামপুর, পেনাং, সেইখানে পাবলিক ট্রান্সপোর্টে ঘোরা উচিত। যে যে জায়গায় ধরুন কাছাকাছি জায়গাগুলো, সেগুলো হেঁটে ঘোরা ভালো। এতে পয়সাও বাঁচে, প্লাস জায়গাটাকেও জানা যায়। আপনাদের কি মতামত এই ব্যাপারে
প্লিজ জানাবেন আমায় কমেন্ট করে। আর এই মোড় থেকে আমাকে ডান দিকে বেঁকে আবার খানিকটা গিয়ে বাঁ দিকে বেঁকতে হবে। হাঁটতে হাঁটতে চলে এলাম এই জায়গাটায়। এটা যতদূর দেখে মনে হচ্ছে একটা চার্চ। সামনে যাই, তারপর দেখে বলছি এটা কি। আর এই জায়গাটা দেখুন, চারিদিকে যেদিকে চোখ যাচ্ছে শুধু সাদা কালারের বাড়ি, কি সুন্দর লাগছে দেখুন। এটা হলো সেন্ট জর্জ চার্চ, পেনাং। এই বিল্ডিংটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হতে পারে, আমার জানা নেই। মালয়েশিয়ার ফ্ল্যাগ উঠছে ভেতরে, আর দুর্দান্ত লাগছে, সাদা রঙটা অসাধারণ লাগছে। হাঁটতে হাঁটতে এবার পৌঁছে গেছি ভালোবাসার রাস্তায়। এই দেখুন, এই রাস্তাটার নাম হচ্ছে লাভ লেন, মানে ভালোবাসার রাস্তা। আমি এসে পৌঁছলাম চিয়ং ফাৎসে ম্যানশনে। এটাকে ব্লু ম্যানশনও বলা হয়, কিন্তু আনফর্চুনেটলি এখানে এখন আর ঢুকতে পারবো না, টাইম ওভার হয়ে গেছে। এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্লু ম্যানশন। সামনে এই যে ভদ্রলোক রয়েছেন, এনার সাথে আমি কথা বললাম। ইনি বললেন যে 6:30 অবধি দেখা যায়, কিন্তু অনলাইনে সব টিকিট নাকি বুক হয়ে গেছে। কপালটা খারাপ আমার আর কি, যাকগে কিছু করার নেই। সামনে থেকে দেখা হলো, এই যা, ভেতরে ঢুকতে পারলাম না। এখানে 25 রিঙ্গিট টিকিট পার অ্যাডাল্ট। একটু আগে আপনাদের কি বললাম যে ব্লু ম্যানশন আমি আর দেখতে পারবো না আজকে, কিন্তু ওখানে গেটে যিনি ছিলেন উনি নেপালের লোক। উনি হঠাৎ আমায় জিজ্ঞেস করলেন, আপনি কোথা থেকে আসছেন? আমি বললাম আমি ভারত থেকে আসছি, কালকে চলে যাব, দেখতে পারবো না, খারাপ লাগছে। তো উনি আমাকে বললেন ওখানে একটা ক্যাফে আছে, এদেরই ক্যাফে, তো ওখানে আপনি গিয়ে কিছু অর্ডার করুন, আর ওটার বিল যদি 25 অ্যান্ড অ্যাবাভ হয়, 25 রিঙ্গিত এবং তার ওপরে, তাহলে কিন্তু আপনি এই প্যালেস ঘুরে দেখতে পারবেন। মানে এটা একটা ওয়ে আউট আমাকে বলে দিলেন উনি। আমি ভেতরে গেলাম, গিয়ে একটা অ্যাপেল জুস খেলাম, খুব ভালো রিফ্রেশিং লাগলো, এবং তারপরে এই স্টিকারটা মেরে দিলেন উনি, এবং আমি চলে এলাম ব্লু ম্যানশনের মধ্যে। অসাধারণ অভিজ্ঞতা একটা, সত্যি কথা। আজকে ওনার জন্যে আমার ব্লু ম্যানশন দেখা হচ্ছে। আর এই দেখুন ব্লু ম্যানশন আমার সামনে। চলুন ভেতরে যাওয়া যাক ব্লু ম্যানশনের। ওই ক্যাফেতে খেয়ে কিন্তু আমার লাভই হলো। 25 রিঙ্গিত আমার বিল হলো, মানে ট্যাক্স নিয়ে 27 রিঙ্গিত। কিন্তু এখানে যদি আমি টিকিট বুক করতাম শুধু, তাহলে শুধু এই প্যালেসই দেখা হতো, আর ওখানে একটা অ্যাপেল জুসও পেয়ে গেলাম সাথে। এই দেখুন ভেতরে চলে এসেছি, কি অসাধারণ। এই ম্যানশনগুলো দেখে না সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি। এবার চলুন ব্লু ম্যানশনের ওপরে যাওয়া যাক। এই পুরোনো দিনের সুইচ দেখুন, সুইচ আর রেগুলেটর, এই জিনিসগুলো এখন আর দেখাই যায় না। দেখা হয়ে গেল ব্লু ম্যানশন। ভেতরটা খুব সুন্দর, তবে হ্যাঁ বেশ খানিকটা পার্ট দেখা যাচ্ছে না, কারণ ওটা কনভার্টেড টু আ হোটেল, আর ওখানে শুধু যারা হোটেলের গেস্ট তাদেরকেই এন্ট্রি দেওয়া হয়। কিন্তু খুব সুন্দর, ভীষণ সুন্দর। আর ভেতরে আমি টয়লেটে গেলাম, মানে টয়লেটে তো আমি ছবি তুলতে পারলাম না। মানে কোনো টয়লেট যে এত এলিগেন্ট হতে পারে আমার ধারণার বাইরে ছিল। ওখানে আমার খুব ইচ্ছে করছিল ছবি তোলার, টয়লেটের ভেতরটা কীরকম দেখতে আপনাদের দেখানোর, কিন্তু অন্য লোক ছিল, সেটা আর আমি করিনি। মানে এটা বলতে আমার কীরকম লাগছে, কিন্তু সত্যি কথা এই টয়লেটটা দেখে আমার ভালো লাগলো। মানে এত আর্টিস্টিক্যালি ডেকোরেটেড, কি বলবো, কি নেই টয়লেটটায়, মানে অসাধারণ। ওপরে তাকিয়ে সিলিংটা এত উঁচু, একটা টয়লেটে অত উঁচু সিলিং হতে পারে, ওই রকম ফ্লোর হতে পারে, মোজাইক ফ্লোর, ভাবা যায় না, সত্যি কথা, মানে অদ্ভুত। এই হচ্ছে ব্লু ম্যানশন, কি অসাধারণ দেখুন। এটাকে ব্লু ম্যানশন বলা হয় অবশ্যই নিজের রঙটার জন্য। ঘড়িতে এখন সময় হয়েছে 5:32, আর আমি ফিরে যাচ্ছি আর্মেনিয়ান স্ট্রিটের দিকে। এবার আর কোনো কাজ নেই আমার, জাস্ট কিছু শপিং করার ইচ্ছে আছে। শপিং আমি খুব একটা বেশি করি না, কিন্তু বাড়ির জন্য, বাচ্চাগুলোর জন্য, অনিন্দিতার জন্য কিছু কেনার ইচ্ছে আছে, দেখা যাক কী পাওয়া যায়। আর একটা কথা আপনাদের বলতে পারি, অনেস্ট ফিডব্যাক আমার, সেটা হচ্ছে এখানে আপনারা যখন পেনাংয়ে আসবেন, ব্লু ম্যানশনটা একবার ভেবে দেখবেন আসবেন কি আসবেন না। কারণ বলছি, এখানে 25 রিঙ্গিত করে টিকিট নিচ্ছে ঠিক আছে, কিন্তু
অনেকটা পার্টি হোটেল হিসেবে কনভার্ট হয়ে গেছে। এবার সেখানে ঢুকতে দেওয়া হবে না, সেখানে তাদেরকেই ঢুকতে দেওয়া হবে যারা বোর্ডার, যারা ওখানে থাকবে। যদি পেনাং আসেন অন্য ম্যানশনগুলো অবশ্যই যাবেন, মিস করবেন না। আর এই ব্লু ম্যানশনের ব্যাপারটা একটু ভেবে দেখবেন। ব্লু ম্যানশন কিন্তু ভীষণ সুন্দর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এই ফুটপাথ দিয়ে আমি হেঁটে চলেছি আর্মেনিয়ান স্ট্রিটের দিকে, যেদিক দিয়ে এসেছিলাম সেখান দিয়েই যাব। প্রথমে পড়বে লিটল ইন্ডিয়া, সেটা ক্রস করে আমি চলে যাব আর্মেনিয়ান স্ট্রিট। আর আশপাশটা দেখুন কি সুন্দর, এখানে একটা বোর্ড লাগানো রয়েছে আই লাভ পেনাং। আর ফুটপাথটা দেখুন, সত্যি কথা আনন্দ হচ্ছে। কলকাতা শহরে বাস করি তো, ফুটপাথ আর কিছুদিন পরে ইতিহাসের বই ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। যেদিকে দেখবেন শুধু জবরদখল হয়ে যাচ্ছে ফুটপাথ, কোনো না কোনো দোকান তৈরি হয়ে যাচ্ছে, অথবা কোনো কনস্ট্রাকশন মেটেরিয়াল পড়ে রয়েছে, ইলিগাল পার্কিং হয়ে রয়েছে। কিন্তু এখানে ফুটপাথ দেখুন, লোকে এখানে রাস্তা দিয়ে কিন্তু হাঁটেই না, ফুটপাথ দিয়েই হাঁটে। ওই জন্য এখানে অ্যাক্সিডেন্টের কিন্তু অত ঝামেলা নেই, ভয় নেই। কারণ একে তো লোকে ফুটপাথ দিয়ে হাঁটে, তারপরে গাড়িরা নিজের সব রুল মেনে চলে। অসাধারণ ডিসিপ্লিনড একটা সোসাইটি। আমাদের দেশে এটা ভাবা উচিত, মানুষকে অ্যাজ ওয়েল অ্যাজ সরকারকে, তাহলেই দেশ কিন্তু উন্নত হবে। এখানে সত্যি কথা ফুটপাথে হেঁটে যে কী আনন্দ কী বলবো। কিলোমিটারের পর কিলোমিটার হাঁটতে পারি এরকম ফুটপাথ দিয়ে, কোনো এনক্রোচমেন্ট নেই, কোথাও অবস্ট্রাকশান নেই, কিচ্ছু নেই, কোনো প্রবলেম নেই, মানে অসাধারণ। এখানে দেখুন রাস্তার ধারে গাড়ি পার্কিং রয়েছে, একটা গাড়িও লাইনের এপারে নেই, প্রত্যেকটা গাড়ি লাইনের ওপারে। এবং ডেজিগনেটেড পার্কিং এরিয়া ছাড়া এখানে কোথাও কিন্তু কোনো গাড়ি পার্ক নয়। আমি শুধু এই জিনিসটা ভাবছি, যদি কলকাতায় কিংবা আমাদের ভারতবর্ষের অন্যান্য জায়গায় হতো কত ভালো হতো। আমি গতকাল আর আজকে মিলিয়ে যে ম্যানশনগুলো দেখলাম, জাস্ট আমার একটাই কথা মনে হচ্ছিল যে আমাদের দেশেও তো প্রচুর এরকম রাজবাড়ি আছে, জমিদার বাড়ি আছে, যেগুলো এই ম্যানশনগুলোর মতোই বা তার থেকেও বেটার, কিন্তু সেগুলো এইরকম পাবলিসিটি হয় না, ইন্টারনেটে তার কোনো ইনফরমেশান খুব একটা পাওয়া যায় না। এগুলো দেখে না খুব একটা ভালো লাগে না। আমাদের দেশেও অনেক কিছু আছে যেগুলো আমরা সারা পৃথিবীর কাছে তুলে ধরতে পারি। এরকম হতে পারে যে লোকে দেশ বিদেশ থেকে ছুটে যাচ্ছে আমাদের জায়গাগুলো দেখতে, তখন আমরা গর্ব করে বলতে পারি যে হ্যাঁ, ওই ম্যানশন, ওই জমিদার বাড়ি, ওই রাজবাড়ি, এগুলো আমাদের দেশের সম্পত্তি, আপনারা আসুন দেখুন। কিন্তু সেগুলো জানি না কবে হবে। যদি কোনো দিন এগুলো হয়, সত্যি অ্যাজ অ্যান ইন্ডিয়ান ভীষণ খুশি হব। আর পেনাংয়ের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, দুপুরবেলা বেশ গরম লাগছে, কিন্তু যেই একটু বিকেলের দিক হচ্ছে না, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দুপুরে যেরকম গরম লাগছিল, এখন যে হেঁটে বেড়াচ্ছি বেশ আরাম লাগছে। কিন্তু আবার এসে পৌঁছলাম লিটল ইন্ডিয়াতে। এখানে ঘুরতে ঘুরতে মনেই হচ্ছে না আমি বাইরে কোথাও আছি, মনে হচ্ছে আমি আমাদের দেশের মধ্যেই কোথাও আছি। এখন বাজে 7:20 আর আমি এসেছি ডিনার করতে। এখানে একটা সি ফুডের জায়গা আছে, ফুড কোর্ট টাইপের, সেইখানে এসেছি। এখানে দেখুন এইসব লবস্টার ছাড়া রয়েছে, এই পাশে কাঁকড়া ছাড়া রয়েছে, যেটা আপনি চাইবেন সেটা এনারা তুলে রান্না করে দেবে। এই চিংড়িটা দেখে ভয় লাগছে, দেখুন এখানে বিভিন্ন প্রকারের মাছ রয়েছে, যেগুলো আপনি চুজ করবেন সেগুলো আপনাকে রান্না করে দিতে পারবে এরা। গতকাল যেখানে ডিনার করেছিলাম, আজকে যেখানে লাঞ্চ করেছি সেখানেই চলে এলাম ডিনার করতে। কারণ এই সি ফুডের জায়গাটা আমার ঠিক পোষালো না, কিছু বুঝতে পারছিলাম না, মাছগুলো চিনতে পারছিলাম না, কি খেতে কি খেয়ে ফেলবো। তার থেকে চেনা জায়গায় খাওয়াই ভালো। আমি ডিনারে নিলাম স্টার ফ্রাইড চিকেন উইথ গার্লিক, এটা নিল 18 রিঙ্গিত। আর এক প্লেট রাইস, এটা 2 রিঙ্গিত। দুটো মিলিয়ে আমাকে দিতে হলো টোটাল 20 রিঙ্গিত। এখন ঘড়িতে সময় হয়েছে 7:55 আর আমি ডিনার করে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি আমার হস্টেলে। এবার গোছগাছ করে ফেলতে হবে, কালকে সকালে ফ্লাইট, ফেরত যাব কলকাতায়। তবে এই যে আমার মালয়েশিয়া ট্রিপ, এটা কিন্তু খুব ভালোভাবে আমার ট্রিপটা হলো, চিরকাল আমার মনে থাকবে এই ট্রিপটা। ফেরত যাচ্ছি আমার হোস্টেলে। তবে এই পেনাং কিন্তু আমার দুর্দান্ত লেগেছে, অসাধারণ। এই জায়গাটার ভাইবটাই আলাদা। কালকে অনেক রাত অবধি আমি এখানে ঘোরাফেরা করেছি, হেঁটে বেরিয়েছি, দারুণ লেগেছে। ভবিষ্যতে আমি আবার আসব এবং আপনাদের কাছেও রিকোয়েস্ট, আপনারা পেনাং অবশ্যই আসবেন মালয়েশিয়া এলে। শুধু কুয়ালালামপুর, লঙ্কাউই ঘুরে চলে যাবেন না, ওখানে তো যাবেনই, প্লাস পেনাং আসবেন, দারুণ লাগবে। আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক প্লিজ করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।